Okay, good morning everyone. আমরা আসলে ক্লাসটা স্টার্ট করি। So in today's class আমি লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম we will start a totally different part from our reference book. আমার ভয়েস যদি ক্লিয়ারলি না শোনা যায় কোনো কারণে তাহলে আমাকে কিন্তু মেনশন করবেন। Okay, so we will start a totally different part from our reference book, that is the part 5, and this part actually discuss about the macroeconomic policy. আমরা macroeconomics, that means the overall economic activities of a country যেটা বুঝি, যে যখন আমরা কোনো একটা গ্রুপের ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি তখনই সেটা আসলে ম্যাক্রোতে পড়ে। সো ম্যাক্রোইকোনমিক্স নিয়ে যখন আমরা অনেক কিছুই পড়ে আসছি এবং যদি ভালোভাবে দেখি কখনোই সেখানে আমরা নিজেদের একজনের ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলিনি। সবসময় we talk about economic activities of a group of people. So then we get idea about aggregate demand, aggregate, that means the overall demand, overall supply, or unemployment, GDP, GNP, inflation. Then we get idea about the equilibrium in a macroeconomic level. So whatever happens there, আমরা সবসময় হচ্ছে কি we discuss about some group of people. So now আমরা দেখবো আসলে এই যে এতগুলো মানুষ নিয়ে কথা বলেছি এদেরকে আসলে কন্ট্রোল করা দরকার হয়, অর্থাৎ এদেরকে কন্ট্রোলটা করে কে? অবভিয়াসলি গভর্নমেন্ট কন্ট্রোল করে। So how government do that? Actually it will be find out from the macroeconomic policy. এবং দেখা যায় যে একটা ওভারঅল ইকোনমিকে যখন আমি কন্ট্রোল করতে যাব আমার কিছু টার্গেট থাকে। মানে আমি একটা গভর্নমেন্ট হিসেবে যদি নাও বলি, ওই ইকোনমির একটা টার্গেট থাকে যাতে ইকোনমিটাকে আমি স্টেবল রাখতে পারি। টার্গেটটা হচ্ছে অনেকটা এরকম থাকে টু অ্যাচিভ দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। এখন আপনি বলতে পারেন যে ফুল এমপ্লয়মেন্ট লেভেল ম্যাডাম আমরা তো কখনোই অ্যাচিভ করতে পারবো না, বিকজ দেয়ার উইল বি frictional unemployment, and for frictional unemployment actually আমরা জানি যে আনএমপ্লয়মেন্ট লেভেলটা 4% থাকাটাই আমরা মনে করি যে দ্যাট ইকোনমি ইজ এ গুড পজিশন। সো আমরা আসলে এই 4% আনএমপ্লয়মেন্ট লেভেলটাই অ্যাচিভ করার চিন্তা করব, অর্থাৎ ফুল এমপ্লয়মেন্টে যাওয়ার কথা চিন্তা করব। দেন আমাদের আরেকটা টার্গেট থাকে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, এরকম বলে অনেক ক্ষেত্রে, যে ইকোনমিক গ্রোথটাকে একটা স্টেবল পর্যায়ে রাখা, যে যেখানে আমার ইকোনমিটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে বাড়ছে। আর একটা টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে স্টেবল প্রাইস লেভেল হুইচ রিলেটেড উইথ দ্য ইনফ্লেশন রেট। সো এই যে আমি পলিসি গুলোর কথা বলছি, দোজ আর দ্য ম্যাক্রো ইকোনমিক পলিসি। এই পলিসি একটা গভর্নমেন্টে কিন্তু সবসময় টার্গেট থাকে সে যে যেখানে অপারেট করছে সেখানে কিন্তু এই পলিসি গুলো সে মেনটেন করার চেষ্টা করে। So in today's class, we will find out how government do achieve those macroeconomic policy. So for that purposes, government actually applies some application. There are some application, and government applies that to achieve it. So এই application গুলো কি সেটা নিয়ে আসলে আমরা এই চ্যাপ্টার গুলোতে আলোচনা করব। সো আজ আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি এই চ্যাপ্টারে আসলে আমরা ফিসকাল পলিসি নিয়ে আলোচনা করব, যেটাকে রাজস্ব নীতি বলা হয়। সো এই রাজস্ব নীতির মাধ্যমে আসলে গভর্নমেন্ট কিভাবে অ্যাচিভ করে, অর্থাৎ গভর্নমেন্ট আমি যে পলিসি গুলো বলছি যে এই পলিসি গুলো কিভাবে অ্যাচিভ করে সেটা দেখবো। এর পরের চ্যাপ্টারে আছে হচ্ছে কি মনিটারি পলিসি, আবার ওটা দিয়েও দেখবো যে এই যে আমি যে কথাগুলো বললাম যে আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেল বা পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ, বা আমি যেটাকে বলছি স্টেবল প্রাইস লেভেল, এই যে এই বিষয়গুলো কিভাবে অ্যাচিভ করে গভর্নমেন্ট, সেগুলো কিন্তু আমরা ডিসকাশনে যাব। তো এটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা দেখবো। সো আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, আমি সবসময় চ্যাপ্টারটা শুরু করার আগে আগে গোলগুলো বলে দিই যে চ্যাপ্টারটা পড়লে আসলে আমরা কি কি জানবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার you will able to get to know about the federal budget process. Federal budget আসলে এখানে তো ইউএস এর ইকোনমি নিয়ে obviously এক্সাম্পল দিয়ে বলেছে, that's why they are talking about federal budget process. Federal budget, or it's like the budget process of a country. ইউএস এ তো একটা ফেডারেল বাজেট বলে, আমরা এটা আমাদেরকে যে জাতীয় সংসদে আমাদের যে বাজেটটা পেশ করে সেটার সাথে কম্পেয়ার করতে হবে। সো বাজেটটা কিভাবে আসলে কোন প্রসেসে আসে সেটা সম্পর্কে জানবো।
Then we will get an idea about the surplus, what is surplus budget and shortage budget, or in your book they talk about deficit budget and surplus budget, so এটা কিভাবে আসে সেটা দেখবো। Then what are the inflow, I mean receipt of budget and the outflow of budget. Then what we will do if there is deficit budget, and how from which sources actually we are borrowing uh, money as a government. Then we will find out the supply side effect of fiscal policy. Yes, there are some effect of fiscal policy, সো সেটার কিভাবে সাপ্লাই সাইডে সেটা এফেক্টটা কিভাবে পড়বে। দেন we will get to know about how fiscal policy choices that redistribution benefits and cost across the generation। অর্থাৎ আমাদের মানে এই যে ফিসকাল পলিসি অবভিয়াসলি কিছু বিষয় থাকে এবং এখানে রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটা জেনারেট হবে। সো যে এই যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটা জেনারেট হয়, এটা বেনিফিটসটা কি এবং এটার কস্ট কি, এবং how fiscal policy actually stimulate the in the recession level। যদি আমি রিসেশনের সময় যাই, সেখানে ফিসকাল পলিসি অ্যাকচুয়ালি কিভাবে আমাদেরকে হেল্প করে আমরা কিন্তু সেটা সম্পর্ক জানতে পারবো। এটাই হচ্ছে মেইনলি আজকে আমাদের ক্লাসের থেকে আমরা যে আইডিয়া গুলো পাবো সেটা দেখবো। আচ্ছা, এইবার আমরা চলে যাই হচ্ছে গিয়ে যে ফিসকাল পলিসিটা আসলে কি। আমাকে যদি সহজে বোঝায় যে আমি আসলে গভর্নমেন্টে যে আমি যদি অ্যাজ এ ইকোনমিস্ট আমাকে না বলতে বলেন, একদম গগবাদ্ধা ডেফিনেশন দিয়ে না বলতে পারেন, তাহলে আমি ডিরেক্টলি বলবো ফিসকাল পলিসি মিনস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পলিসি। গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচারটা করছে, বা মানে গভর্নমেন্টেরও কিন্তু রান করতে গেলে গভর্নমেন্টের নিজস্ব কিছু খরচ থাকে। এই যে খরচগুলো, এইটা খরচটা কি পলিসিতে সে করবে, অর্থাৎ কোন সেক্টরে কত পার্সেন্ট খরচ করবে। সে ফর এক্সাম্পল এডুকেশনে আমার বরাদ্দ কেমন থাকবে, আর কমিউনিকেশনে আমি কতটুকু স্পেন্ড করব, আমি কি ওখানে কোনো যাবো কি যাব না, দেন সোশ্যাল ওয়েলফেয়ারে আমি কিছু যাব কিনা, সোশ্যাল সিকিউরিটির জন্য আমি কতটুকু স্পেন্ড করবো। এই যে এটা কিন্তু একটা প্রি ডিসাইডেড কিছু পলিসি থাকে যে এবং আমার যেটাকে বলা যায় যে ডলারের অ্যারেঞ্জমেন্ট থাকে। সো এই যে আমি এই পারপাসে কতটুকু খরচ করবো, এই পলিসিটাকে মেশার মানে এই ইনফরমেশনটাকে আসলে ফিসকাল পলিসি বলছে। অর যদি আমি আরো একটু ঘুরিয়ে বলি, শুধু গভর্নমেন্টের এক্সপেন্ডিচার না, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যালং উইথ দ্য ট্যাক্সেস, অর্থাৎ আমি ট্যাক্স ইম্পোজিশন আমি যেটাকে বলতে পারি যে কোন সেক্টরে আসলে কতটুকু ট্যাক্স ইম্পোজ করছি। অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যালং উইথ ট্যাক্স ইম্পোজিশন, আমি কোন সেক্টরে কতটুকু ট্যাক্স ইম্পোজ করছি, এই ওভারঅল দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমি যে পলিসিটা মেক করছি, দ্যাটস অ্যাকচুয়ালি ফিসকাল পলিসি। সো আমরা এটা নিয়ে আলোচনা করব যে যদিও যদি কনফিউশন থাকে, যে এখানে দেখবেন যে এই যে এফেক্টস অফ ট্যাক্সেস এন্ড গভর্নমেন্ট স্পেন্ডিং অন ইকোনমি, এই যে এই জিনিসটাকে আমরা আসলে ফিসকাল পলিসি জানি, এবং এই এটার এফেক্টে আমরা আসলে এখানে এই চ্যাপ্টার থেকে ফাইন্ড আউট করব। সো তাহলে আমরা যেহেতু বুঝেই গেলাম ফিসকাল পলিসি মিন্স it will discuss about the government expenditure and taxes, so that first of all we need to know what is how government manages its expenditure. So how government manages its expenditure, for that purpose you need to know about the federal budget or overall the budget policy, budget process of a country. So budget means what, or federal budget means what? For US's economy, it's the overall budget is called federal budget. So federal budget means it's an annual statement of outlay and receipt of the government. Like here they talk about the federal budget. So we as an example we took United States. So that means the overall income and um, inflow of money and out statement of inflow of money and outflow of money, it's actually called the federal budget. আমি যদি বাংলাদেশের কথাও আসি, তাহলে বাংলাদেশও এক বছরে টোটাল যে ইনকাম, মানে অর্থাৎ গভর্নমেন্টের যে
সরি সরি সো গভর্নমেন্টের যে ইনকামটা থাকবে, অর্থাৎ ওভারঅল তার গভর্নমেন্ট রান করতে হলে, ম্যাক্রো ইকোনমিক পলিসিগুলো অ্যাচিভ করতে হলে গভর্নমেন্টের যে ইনকামের ইনফ্লোটা থাকবে, এটার সাথে যে ইনকামের আউটফ্লো, এইটার যে একটা আমি যে একটা স্টেটমেন্ট দিব যে লাইক আমি এই সোর্স থেকে ইনকাম করব এবং এই সোর্স থেকে আমার এই সোর্সে আমি আবার আমার ইনকামটা স্পেন্ডও করব, এই যে একটা স্টেটমেন্ট, দিস স্টেটমেন্ট ইজ কল ফর ইউএসএস ইকোনমি ইটস কল ফেডারেল বাজেট। আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা বলি হচ্ছে কি ওই যে বাজেট অফ ফিসকাল ইয়ার 2020-21 এরকম আমরা কিন্তু বাজেটের নামটা বলে থাকি, এভাবে আমরা কিন্তু আসি। সো আমি যদি আরো যদি আমাকে ক্লিয়ারলি বলতে বলেন তাহলে আমি যেটাই বললাম যে ফেডারেল বাজেট মিনস দ্য ইনকাম স্টেটমেন্ট অফ অ্যান ইকোনমি, এইভাবে আমি কিন্তু এটাকে বলছি। সো এটাকে এখন যখন বাংলাদেশে আসছি, যে এটাকে বললাম যে এটা কিন্তু ফেডারেল বাজেট থাকে না, এটা নেম হয়ে যায় হচ্ছে গিয়ে, যেমন বাংলাদেশে এটা নেম হচ্ছে গিয়ে অ্যানুয়াল বাজেট, আমি এটাকে অ্যানুয়াল বাজেট হিসেবে বলছি। এবং এগেন আই মেনশন ইন অ্যানুয়াল বাজেট, again I mentioned in annual budget, it's actually a statement of income. That means it will find out the outlay and receipt of the government of a country, and it will show some the rules and regulation of that country and how that rules and regulation will support and approve them. Just we will find out that. সো এবার আসি, আচ্ছা আউটলে বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে আমি কোন কোন সেক্টরে এটাকে আসলে স্পেন্ড করব, এন্ড রিসিপ্ট বলতে বোঝাচ্ছি ইনকাম সোর্সেস। সো এখন আসি, হোয়াট এভার দ্য বাজেট ইজ কল অ্যানুয়াল বাজেট অর ফেডারেল বাজেট, what is the main purpose of annual budget? So based on our economy, annual budget has two purposes. The first purpose is to finance the government progress and activities, and the second purpose is to achieve the macroeconomic objective. So the first objective, which means to find out the to finance the government process and government program and activities, which means ওই যে বললাম যে গভর্নমেন্টের যে প্রোগ্রাম গুলো থাকে, সেক্ষেত্রে আসলে টাকাটা কোথা থেকে আসবে বা কিভাবে আমি ম্যানেজ করব, এটা কিন্তু আমাকে আগে থেকে ইনফরমেশন গুলো দিয়ে রাখতে হবে। আদারওয়াইজ আমার যদি আগে থেকে পলিসিটা না থাকে, প্রি প্ল্যান যদি কোনো পলিসি না থাকে, আগে থেকে যদি আমি ডিসাইডেড না থাকি যে আমি কিভাবে আসলে এখানে চলবো, সেক্ষেত্রে কিন্তু আসলে আমার পক্ষে পসিবল না যে আমি ওভারঅল একটা স্টেবল ইকোনমি, মানে একটা স্টেবল ইকোনমিতে যাওয়া। অর্থাৎ আমাকে কিন্তু সব বিষয়গুলোতে প্রি প্ল্যান্ড হতে হবে যে আমার কি কি ঘটবে, এটা আমি আগে থেকে মানে আমার যে প্রোগ্রাম বলতে আমি এখানে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলতে পারি, গভর্নমেন্ট রান করার জন্য এক্সপেন্ডিচারের কথাও এখানে আনতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমি কিন্তু জাস্ট গভর্নমেন্টের কোনো একটা নতুন সেক্টরে ফাইন্যান্সিং করার কথাও কিন্তু আমি এখানে আনতে পারি। সো যেটাই হোক না কেন, এই গভর্নমেন্ট যে প্রোগ্রাম গুলো রান করছে এবং অ্যাক্টিভিটিস গুলো চলছে, এটা কিভাবে চলে এটা জানার জন্য আগে থেকেই হচ্ছে গিয়ে এটা জানার জন্য কিন্তু আগে থেকেই হচ্ছে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করে রাখবো যে কোন প্রসেসের মাধ্যমে এগুলো কিন্তু আমরা ফাইন্যান্সিং করব বা এটা যাবে। তো এইটা কিন্তু হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট পারপোজ অফ বাজেট, এন্ড দ্য সেকেন্ড পারপোজ ইজ ওই যে একই কথা বলছি, টু অ্যাচিভ দ্য ম্যাক্রো ইকোনমিক পলিসি। আমি বলছিলাম যে আমি যেই দেশেই যাই না কেন, উই হ্যাভ সাম সর্ট অফ অবজেক্টিভ। এই অবজেক্টিভ গুলো ম্যাক্রো ইকোনমিক অবজেক্টিভ, যে ইকোনমিটা যাতে স্টেবল থাকে, সো এই অবজেক্টিভ গুলো অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা যেটা করে থাকি যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে এই আমরা কিন্তু বাজেটে আসি। সো এক্ষেত্রে আমি অবজেক্টিভ গুলো আবারও বলছি, যে বলছিলাম যে উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল, দেন সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলতে বুঝিয়েছিলাম যে এমপ্লয়মেন্ট লেভেলটা একদম যে 0%-এ চলে যাবে তা না, আনএমপ্লয়মেন্ট রেটটা এটা একটা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটাকে কনসিডার করে একটা লেভেল পর্যন্ত যাবে, সো সেখানে আসছিলাম।
সো আনএমপ্লয়মেন্টে যাবে সেখানে আসছিলাম। আহ তো সেটা বলছিলাম যে এইটার হচ্ছে গিয়ে এইটা কতটুকু হবে সেটা, দেন সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, যেখানে আমি আমার ইকোনমি ওয়াইজ একটাতে সাস্টেন করতে পারছি, ইকোনমি ওয়াইজ আমি যেখানে সাস্টেন করতে পারছি, তো সেইটাকে আমরা সাস্টেন ইকোনমিক গ্রোথ বলছি। দেন প্রাইস লেভেল স্ট্যাবিলিটি, যেটাকে আমরা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট কম্পেয়ার করতে পারি, যে ইনফ্লেশন রেটটাকে খুব টু হাই, নট টু হাই নট টু লো, এরকম টাইপের একটা পজিশনে নিয়ে আসা। সো এটাকেও আমি কিন্তু বলতে পারি প্রাইস লেভেল স্ট্যাবিলিটি। সো এই যে এই ম্যাক্রো ইকোনমিক পলিসি গুলোকে অ্যাচিভ করাও কিন্তু আমার আর একটা গোল। সো দেন হচ্ছে গিয়ে যেটাতে ছিলাম, তাহলে আমরা দেখলাম যে বাজেট অ্যাকচুয়ালি উই ক্যান সে বাজেট ইজ ইনকাম স্টেটমেন্ট। দেন আমরা যেটা বুঝলাম যে বাজেট ইনকাম স্টেটমেন্ট, এটার সাথে হচ্ছে গিয়ে আমরা যেটা বাজেট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। দেন আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যে এই ইনকাম স্টেটমেন্টের অ্যাকচুয়ালি দুটা পারপাসেস আছে। ফার্স্ট পারপাস যেটা আমরা পেলাম, যে সেটা হচ্ছে গিয়ে যে গভর্নমেন্টের যে পলিসিস এন্ড প্রোগ্রাম গুলো আছে সেগুলোতে কিভাবে ফাইন্যান্স হচ্ছে সেটা আসলে প্রি ডিসাইড করা। দ্য সেকেন্ড যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে হাউ টু অ্যাচিভ বা ম্যাক্রো ইকোনমিক পলিসিস, সে মানে ওর আমি যেটাকে বলতে হয় যে ম্যাক্রো ইকোনমিক পলিসিটাকে আসলে কিভাবে আমি অ্যাচিভ করব, এই ধরনের বিষয়গুলো কিন্তু মনে রাখা। ওকে, সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে যে আচ্ছা আমি কি ব্যাপার, স্লাইড চেঞ্জ করতে পারছি না এখন, সরি। ওকে, সো এরপরে চলে যাই যে আমি আবার একটু বয়ে যাচ্ছি। তাহলে আমরা অল্প কিছু স্টাডি করলেও কিন্তু বেশ মজার কিছু অংশ স্টাডি করে আসছি। এখান থেকে এখন একটু মানে এটা আমি আমার স্লাইডে অ্যাড করিনি যে কিন্তু এখান থেকে মানে আমি যখন আমাদের জিডিপি চ্যাপ্টারটা পড়াছিলাম তখন এই ধরনের কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছিল, তো সেই জন্য আমি এগুলো একটু আলোচনা করব। তখন আমরা একটা বিষয় দেখেছিলাম যে আমরা যখন আমাদের দেশে বাজেটটা মেক করি, সে ফর এক্সাম্পল এই বছরের যে বাজেট, এই বছরের বাজেটটা মেক করা হয়েছে হচ্ছে মানে অ্যাপ্রুভ হলো 30 জুন, অ্যান্ড এটা কিন্তু 1 জুলাই থেকে এটা আমার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল হওয়া শুরু করলো। এবং আমাদের যদি বাজেটটা দেখে আমাদের কিন্তু এরকম হয় অ্যানুয়াল বাজেট ফিসকাল ইয়ার অফ 2021, এই বছরে যেটা আমরা দিচ্ছি। আবার নেক্সট ইয়ারে যখন যাব, নেক্সট ইয়ারের বাজেট এরকম হবে যে অ্যানুয়াল বাজেট অফ ফিসকাল ইয়ার 2021-22 এরকম আসবে। অর্থাৎ আমরা যে বাজেটটা মেক করছি, আমাদের গভর্নমেন্ট যে বাজেট অ্যাকচুয়ালি মেক করছে সেটা হচ্ছে গিয়ে একটা বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হচ্ছে, যেটাকে আমি বলছি হচ্ছে কি জুলাইয়ের 1 তারিখে অ্যাপ্রুভ হচ্ছে, জুলাইয়ের 1 তারিখ থেকে পরের বছরের জুনের 30 তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল থাকছে। আচ্ছা, তখন এরকম একটা আমাকে প্রশ্ন করেছিলেন কিনা আমি জানি না, তো আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম কান্ট্রিতেই এটা এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বাংলাদেশ জুলাই টু জুন করছে বলে যে সব দেশে জুলাই টু জুন হবে এরকম কোনো বিষয় না। এটা এক একটা কান্ট্রিতে এক এক রকম। সো মজার বিষয় হচ্ছে গিয়ে আমি নিজেও জানতাম না এটা। ইউএস এর ইকোনমি যখন আমি ইউএস এরটা জানতাম হচ্ছে 1 জানুয়ারি থেকে শুরু হয় এরকম জানতাম। সো বাট মজার ব্যাপার, আপনাদের বইটা পড়তে যে আমি আপডেটেড ইনফরমেশনটা পেলাম যে না, যে ইউএসএ তেও কিন্তু এইভাবে স্টার্ট হয় না, ইউএসএ টাইম ফ্রেমটা ডিফারেন্ট। সো এইবার আমরা চলে যাবো যে বাজেট প্রসেসটা কিভাবে হয়, আমরা এখন আসলে একটু সেটা দেখবো। বাজেট প্রসেসটা কিভাবে হয়, হোয়াট আর দ্য institute behind the budget process of US's economy, and how the rules and regulation works there, আমরা সেটা মানে কারা এটার মানে behind the যে rules and regulation, আমি যেটা বাজেট তো করলেই হলো না, it have to be goes with the rules and regulation of that economy। সো এটা কিভাবে আসলে যায় সেটা নিয়ে আমরা কিন্তু একটু দেখবো। সো আমি যদি সরি সো আমি যদি হচ্ছে কি ইউএস এর ইকোনমি সরি ইউএস এর ফেডারেল বাজেটের টাইমলাইনটা দেখি, সো এটা আসলে স্টার্ট হয় হচ্ছে 1 জানুয়ারি থেকে। যেমন দে টক অ্যাবাউট দ্য ফিসকাল বাজেট অফ ফিসকাল ইয়ার 2011. So what happened in 2011? The 1st February, in that time
Barack Obama was the president. So in that time, the president submit a budget. That means I can say a draft budget to the Congress. Congress means their National Assembly. Our National Assembly is জাতীয় সংসদ, and US এর National Assembly টাকে আমরা বলি হচ্ছে কংগ্রেস। ওই যে আমরা যে পার্লামেন্টারি মেম্বার যারা আমরা বাংলাদেশে ডিসাইড করি এমপি, তারা মিলে যে একটা আইনসভা তৈরি করে, লেজিসলেচার যেটা মেক করে, সেটাকে আমরা সাধারণত আমাদের দেশের ওয়াইজ সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে জাতীয় সংসদ। আর ইউএসএ তে এটাকে বলা হয় কংগ্রেস। এবং ইউএসএ তে কিন্তু এই কংগ্রেস মেম্বাররা যারা, এরা কিন্তু আবার মানে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। সো যেটা বলছিলাম যে 1st February president submitted a budget, that means a draft budget to the Congress. After that, 1 month later, আমরা যেটা দেখতে পাই যে কংগ্রেস ডিবেট, হ্যাঁ, অর আমি যেটাকে বলতে পারি ভেটো দিতে পারে, সেখানে নতুন কিছু অ্যাড করতে পারে, দেন বাজেটটাকে মানে আলাপ আলোচনা, এটা কিন্তু কংগ্রেসে আস্তে আস্তে চলতে থাকে। কোন সেক্টরে আমরা কি কি স্পেন্ড করব, কোন জায়গায় মানে বাজেট বৃদ্ধি করা দরকার কিনা। দেখবেন যে এরকম বছরের শুরুতে ইউএস এর বিভিন্ন পলিসিস আসে যে এটা নিব, ওই ধরনের পলিসি অ্যাপ্লাই হবে। দেন বাজেটটা যখন অ্যাকসেপ্ট হয়েছে তখন কিন্তু সেই পলিসিগুলো ইমপ্লিকেশন আসে। এভাবে পুরো জিনিসটা ইমপ্লিকেশন, মানে এই ধরনের ডিসকাশন কংগ্রেসে চলতেই থাকে। দেন দ্য ওভারঅল থিং অ্যাপ্রুভ উইদিন দ্য 30th September। 30 সেপ্টেম্বরে এই ওভারঅল বাজেটে যে ডিসকাশন, রিডিস্ট্রিবিউশন, আমি যেটাই বলি না কেন, কোনো পলিসি হয়তো রিজেক্টেডও হয়ে যায়। মজার আচ্ছা কথা হচ্ছে কি, ম্যাডাম যদি কোনো পলিসি রিজেক্ট হয়ে যায়, অ্যাজ এ প্রেসিডেন্ট কি করতে পারে? কিচ্ছু করার নাই। যদি কোনো পলিসি রিজেক্ট হয়ে যায় কংগ্রেস থেকে, অ্যাজ এ প্রেসিডেন্ট আমি কিছু ভেটো দিতে পারবো, মানে আমি হয়তো না ভোট দিতে পারবো যে না, আমি চাচ্ছি পলিসিটা একসেপ্টেড হোক। বাট যদি কংগ্রেস এটা অ্যাপ্রুভ না করে, বা বাংলাদেশের বেসিসে জাতীয় সংসদ যদি এটাকে অ্যাপ্রুভ না করে, তাহলে কোনোভাবেই আমি কিন্তু এই পলিসিতে কাজ করতে পারবো, মানে আমি ওই বাজেটটা পাস করতে পারবো না। সো এইভাবে এই ডিসকাশনের পরে হচ্ছে কি বাজেটটা একসেপ্টেড হয়, যেটা 30th September এটা একসেপ্ট হয়। হওয়ার পর এটা অ্যাপ্লিকেবল হওয়া শুরু হয় হচ্ছে 1st October থেকে। সো 1st October থেকে অ্যাক্টিভ হয়ে নেক্সট ইয়ারের একইভাবে 30th September পর্যন্ত এই যে আমি যে ইনকাম স্টেটমেন্টটা find out করলাম for inflow and outflow of that economy, or the receipt and outlay of that economy, ওই বাজেটটা কিন্তু ওই ইকোনমিটার উপরে অ্যাপ্লিকেবল হবে। সো ইউএস এর যেটা হয় যে আমরা যে কোনো ফিসকাল ইয়ার, লাইক ফিসকাল ইয়ার 2011 বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝবো the budget which have been approved on 30th September, এবং যেটাকে ওই যে 1st October থেকে অ্যাপ্লিকেবল করা হয়েছে। 1st October থেকে অ্যাপ্লিকেবল করে 1st October 2010 এ অ্যাপ্লিকেবল করা হয়েছে। করার পরে নেক্সট ইয়ার, দ্যাট মিনস 2011 এর 30th September পর্যন্ত এটা অ্যাপ্লাই হয়েছে। ওইটাই হচ্ছে ফিসকাল বা ফেডারেল বাজেট ফিসকাল ইয়ার 2011। তাহলে এখন যদি আপনার প্রশ্ন আসে যে ম্যাডাম তাহলে এখন ইউএসএ তে কোন বাজেটটা চলছে, যদি আমরা দেখি তাহলে ওখানে কিন্তু এখন ফেডারেল বাজেট 2021 চলছে। এবং ফেডারেল বাজেট 2021 চলছে, যেটা কিনা 1st October আমার হচ্ছে কি অ্যাপ্লিকেবল হয়ে আসে, এবং নেক্সট ইয়ারের 30th September পর্যন্ত কি কি হবে সেটা কিন্তু আমার চলতে থাকবে। এটা আমি মেনশন করলাম এই কারণে যে এখন এর মধ্যে কিন্তু ইউএস এর ইকোনমিতে একটা গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট চেঞ্জ হওয়া, প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, মাই মিস্টেক, প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। এখন প্রেসিডেন্ট চেঞ্জ হওয়া মিন্স যে আমার বাজেট চেঞ্জ হবে এরকম কিন্তু কথা না। যে বাজেটটা অ্যাপ্রুভড হয়ে আসছে সেই বাজেট ওয়াইজই কিন্তু কাজ হবে। যেমন আমাদের দেশে যদি ধরেন সাপোজ ন্যাশনাল ইলেকশনটা আমার জানুয়ারিতে হলো, ইট ডাজন্ট মিন দ্যাট যে জুলাই আমার বাজেট ছিল আগের বছরের জুলাই টু জুন যেহেতু, সো এই কারণে আমার একটা গভর্নমেন্ট আসার সাথে সাথে বাজেট চেঞ্জ হয়ে যাবে না। ওই বাজেট যা ছিল তাই থাকবে, সেই ওয়াইজ নতুন গভর্নমেন্ট এসে কিন্তু কাজ করতে থাকবে। এটাই হচ্ছে বিষয়। সো এবার চলে যাই হচ্ছে গিয়ে যে আমি যেটা বললাম, তাহলে অলরেডি আমরা বুঝলাম যে ফেডারেল বাজেট কি।
বাজেটের পারপাসেস কি এবং বাজেটটা কোন প্রসেসে আসে সেটা দেখলাম। প্রসেসটা তো আমি বললামই যে আমার হচ্ছে এখানে এই ক্ষেত্রে প্রেসিডেন্ট, বাংলাদেশের ক্ষেত্রে এটা ফাইন্যান্স মিনিস্টার কাজ করে, ইউএসএ তে এটা প্রেসিডেন্ট হয়। সো একটা ফিসকাল পলিসি হুইচ ইজ মেড বাই দ্য president in US's economy. Then he propose it on the Congress. Then they actually discuss and debate about that budget. After that, overall thing will be approved on the approved from the Congress, then applicable on that economy. So এটা ইউএস এর ইকোনমিতে যেটা হয় যে মানে মোটামুটি প্রেসিডেন্ট বাজেটটা আপনার প্রেস করেই হচ্ছে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। আফটার দ্যাট হচ্ছে গিয়ে কংগ্রেস এটাকে ডিসকাশন করতে থাকে এবং দেন হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর ওভারঅল থিংটা অ্যাপ্রুভ হয় এবং হচ্ছে গিয়ে দেন ওই বাজেটটা ওই কান্ট্রির উপর অ্যাপ্লিকেবল হয়। আচ্ছা, এখানে আরেকটু আসি, সেটা হচ্ছে রুলস অফ প্রেসিডেন্ট এন্ড কংগ্রেস। এগুলো একটু পড়ে টড়ে দেখেন যে কিভাবে আসলে কাজ টাজগুলো হয়, তাহলে একটু একদম ক্লিয়ার আইডিয়া হবে যে বাজেটটা আসলে কিভাবে একসেপ্টেড হয়। ওভারঅল মানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, জানার জন্য যে কিভাবে বাজেটটা একসেপ্টেড হয় সেটার জন্য। আর ইউএস এর ইকোনমিতে একটা আমার এই ধরনের কিছু কোশ্চেন ছিল, আমি যেটার অ্যান্সার পেয়েছি যে আসলে যেমন বাংলাদেশে এগুলো নাই। বাংলাদেশ ইকোনমিক অ্যাডভাইজার আছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা আসলে মানে ফাইন্যান্স মিনিস্টারকে কতটা ইনফ্লুয়েন্স ফেলতে পারে আসলে আমার সেটা নিয়ে তেমন কোনো আইডিয়া নাই। কিন্তু ইউএসএ তে এটা আবার খুব ভালোভাবে হয়। ইউএস এর ইকোনমিতে দেখবেন যে আপনি যদি অ্যানালাইসিস করতে যান, দেখতে পাবেন যে প্রত্যেকটা গভর্নমেন্টই তাদের ইকোনমিক অ্যাডভাইজার এমপ্লয় করে। যেমন আমি ওবামার এখানে ওবামারটা আমার মনে হচ্ছিল উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ওখানকার যে টপ যে ইকোনমিক প্রফেসর তাকে নিয়ে আসছিল হচ্ছে কি তার ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে। সো জো বাইডেনও কিন্তু ঠিক সেম পার্সনকেই তার ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে আপনার হচ্ছে কি নিয়োগ দিতে যাচ্ছে। তো তখন আমি মানে জাস্ট আমার একটু কোশ্চেন হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজারদের আসলে কাজটা কি, ডু দে ওয়ার্ক অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার? পরে ফাইন্ড আউট করলাম যে না, তারা আসলে যেটা করে সেটা হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ কাউন্সিল। ইউএসএ তে যেটা হয় যে একটা কাউন্সিল আছে এবং সেখানে কিছু ইকোনমিস্ট কাজ করেন, যাদের কাজ হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট এবং অবভিয়াসলি ইউএস এর জনগণকে বোঝানো যে ইকোনমিটা এখন কোন দিকে যাচ্ছে এবং ইন ফিউচার কি হতে পারে, সেই ওয়েজ আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো কেমন হবে সেটা ফাইন্ড আউট করা এবং এমন কোনো পলিসি মেক করা যাতে হচ্ছে গিয়ে আমার ইকোনমিটা সহজে কলাপস না করে। আমার যে পলিসি গুলো আছে ম্যাক্রো ইকোনমিক সেগুলো খুব সহজেই অ্যাচিভ করতে পারে এবং আমার ইকোনমি যাতে ওভারঅল একটা গুড পজিশনে থাকে সেটা কিন্তু ফাইন্ড আউট করা। এইটাই হচ্ছে গিয়ে সাধারণত ইকোনমিক অ্যাডভাইজারদের কাজ। সো আসলে আম, তাকে আমি বলতে পারি যে সে আসলে একটা কনসালটেন্ট হিসেবে এখানে কাজ করে এবং সেই কনসালটেন্ট আসলে আমাকে আমরা ইকোনমিটা দেখে আসলে অ্যানালাইসিস কিন্তু করতে পারি। আমি কিন্তু অনেক সময় পড়ানোর সময় বলি যে নেক্সট 3 মান্থে আমাদের দেশের ইকোনমিতে এই এই হতে পারে। যেমন আমি এই সেমিস্টারের শুরুতে যখন ডিমান্ড সাপ্লাই পড়াচ্ছিলাম, একটা একটা ডিমান্ডের একটা ইয়া থাকে যে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, আমার ডিমান্ড কার্ভটা যে শিফট করার একটা রিজনের মধ্যে থাকে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, এরকম একটা। সো ওটা পড়ানোর সময় আমি বারবার বলছিলাম যে আমাদের আরো প্রাইস লেভেল, প্রোডাক্টের প্রাইস লেভেল আসলে ইনক্রিজ করবে। সো চালের দাম বাড়বে, আরো যে ডেইলি নেসেসারিজ গুলো আছে এগুলোর দাম বাড়ার। আমি কিন্তু খুব সিম্পল কিছু প্রেডিকশন থেকে মানে সিম্পল কিছু ইনফরমেশন থেকে এটা প্রেডিক্ট করেছি। ফার্স্ট অফ অল করোনা আছে, করোনা একটা বড় ধরনের আমাদের ইকোনমিতে একটা ধাক্কা দিয়েছে, আমাদের কেন ওভারঅল হোল ওয়ার্ল্ডের ইকোনমিতে ধাক্কা দিয়েছে। আর যেহেতু একটা কান্ট্রির ইকোনমিক অ্যাক্টিভিটিস একটা কান্ট্রির সাথে ইন্টার রিলেটেড, আমরা জানিও যে যখন আমরা অ্যাটলিস্ট যখন বাজেটটা মেক করেছে তখন আমরা দেখেছি যে বাজেটেও কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড খুব ইম্প্যাক্ট ফেলে। তো যেহেতু আমরা একটা কান্ট্রি একটা কান্ট্রির সাথে ইন্টার রিলেটেড ফর ইকোনমিক অ্যাক্টিভিটিস, তো আমরা ওখানে দেখেছিলাম যে করোনা একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে। তো এখন আমি ঘরের বাইরেই বের হতে পারছি না, তাহলে আমি প্রোডাকশনে যাব কি করে? আই এম টকিং অ্যাবাউট এভরি কাইন্ড অফ প্রোডাকশন।
সো প্রোডাকশন কমে আসবে, অর্থাৎ সাপ্লাই সাইডের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। সো সাপ্লাইয়ের উপরে ইম্প্যাক্ট পড়া মিন্স কিন্তু আমার ডিমান্ডের উপরে ইম্প্যাক্ট পড়া, মানে আমার কিন্তু ডিমান্ড মানে আমার কিন্তু এখানে প্রাইস বাড়ার একটা সম্ভাবনা আছে। তো আমার ওই যে ওখান থেকে আমি আসলে গেজ গুলো করেছিলাম। তো এখন কিন্তু আমি ওভারঅল এখন দেখতে পাচ্ছি যে আসলেই কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়ছে। এবং আল্লাহ না করুক যদি গভর্নমেন্ট এগ্রি সেক্টরে সাবসিডি যেটা দিচ্ছে সেটা যদি প্রপার ওয়েতে না দিতে পারে, এটা সিচুয়েশনটা আরো খারাপ হবে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবং কালকে আমাদের একটা ওয়েবিনার ছিল বিজনেস স্কুলে, সেখানে ভিসি স্যার বলছিলেন যে কিছু রিসার্চ করেছে যে এক্সট্রিম প্রভার্টি বেড়ে যাবে। উনি বেশ কিছু রিসার্চের কথা বলছে। এটা কিন্তু স্বাভাবিক, এক্সট্রিম প্রভার্টি আমাদের দেশে কিন্তু এক্সট্রিম প্রভার্টি কমে আসছিল। ইভেন বিফোর করোনা দ্য লেভেল অফ এক্সট্রিম প্রভার্টি দ্যাট ওয়াজ বিলো 25%। এক্সট্রিম প্রভার্টি বলতে বোঝায় হচ্ছে গিয়ে যেসব মানুষ যাদের ডেইলি বোধহয় ইনকাম 30% ছিল, বিসি স্যার বলছিল 13%, সরি বুঝিনি, মানে ম্যাম মনে বাংলাদেশে হয় না 13% ছিল। ওভারঅল না ম্যাম, ওভারঅল ওয়ার্ল্ড? বাংলাদেশে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে বাংলাদেশে কিন্তু এক্সট্রিম প্রভার, আমি তো ওইটাই বললাম, বিলো 25% ছিল। অর্থাৎ আমি যদি বাংলাদেশের কথাই ধরি, যে বাংলাদেশে কিন্তু এক্সট্রিম প্রভার্টিটা ফল করছিল। এক্সট্রিম প্রভার্টি বলতে আসলে আমরা বুঝি যে যখন একটা পার্সনের পার ডে ইনকাম $1 কম হয়, তখন সেই সিচুয়েশনটাকে $1 বা 1.25, আমি যদি না ভুল বলি, এরকম একটা রেঞ্জ আছে। সো এটার নিচে যাদের ইনকাম থাকে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা বলি তারা এক্সট্রিম পভার্টিতে আছে। সো $1 মিনস লাইক বাংলাদেশের বেসিসে হয়তো 90 টাকা। বাংলাদেশে যদি পার ডে আমি 90 টাকা, বা ধরেন আমি একটু স্ট্যান্ডার্ড ধরি, 100 টাকার নিচে যাদের ইনকাম পার পার্সন, সেই ফ্যামিলিটাকে বা সেই পার্সনটাকে আমি কিন্তু বলবো যে তারা এক্সট্রিম পভার্টিতে বিলং করে। এখন আপনি বললেন ম্যাডাম অ্যাকর্ডিং টু দ্যাট আমিও তো হচ্ছে গিয়ে এক্সট্রিম পভার্টিতে চলে আসি না, তখন আপনাকে হিসেব করতে হবে যে আপনার ফ্যামিলি ইনকামটা কতটুকু। ফ্যামিলি ইনকাম যেটা, সেই ওয়াইজ যদি আপনার পার ডে ইনকাম $100 নিচে চলে আসে, তো অবভিয়াসলি ইউ আর ইন দ্য এক্সট্রিম পভার্টি লেভেল। সো এটা কিন্তু ডিএমএ আসছিল, কিন্তু এখন কিন্তু এই করোনার কারণে আবার নতুন করে কিছু মানুষ এক্সট্রিম পভার্টিতে চলে আসবে। এবং এগুলো সবকিছুর ইম্প্যাক্ট আছে। এক্সট্রিম পভার্টি যে বাড়ছে বা প্রভার্টি যে বাড়ছে, এটাই বোঝা যায় যে দেখেন আশেপাশে এখন দেখতে পাবেন যে প্রচুর মানুষ ঢাকা সিটি ছেড়ে চলে যাচ্ছে, কারণ ঢাকা সিটিতে যে লিভিং কস্ট, সেই ওয়াইজ তাদের ইনকাম নাই, সো তারা কিন্তু মেনটেন করতে পারছে না, ওভারঅল সিচুয়েশনটাকে মেনটেন করতে পারছে। তাহলে সে যদি মেনটেনই না করতে পারে, তারা আসলে সে কিভাবে চলবে? তো বিষয়টা অনেকটা এরকম। তো তার ওই যেটা যে মানে যে কথাটাতে ছিলাম, যে এরকম অ্যাডভাইজার কিন্তু ইউএসএ তে দেখা যায় যে নিয়োগ দেওয়া হয়, এবং তাদের কাজই থাকে হচ্ছে গিয়ে যে ওভারঅল ইকোনমিক নিয়ে আলাপ আলোচনা করা। সো এটাই দেন হচ্ছে গিয়ে তাদের কথা অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট তার বাজেটটা প্রসেস করে। প্রেসিডেন্ট তার বাজেটটা প্রসেস করার পরে হচ্ছে গিয়ে দেন বাজেটটা হচ্ছে যে আমি একই কথা বললাম যে যদি আমি কাউন্সিলে নিয়ে আসি, কংগ্রেসে নিয়ে আসি, কংগ্রেস কাউন্সিল বলছি বিকজ আমি জাস্ট আমি এখানে একটা লেজিসলেচার বোঝানোর চেষ্টা করছিলাম। সো কাউন্সিলে নিয়ে আসার পরে হচ্ছে গিয়ে সেখান থেকে কিন্তু আমার আমি এখান থেকে আমার বাজেটটা একসেপ্ট করে থাকি। আচ্ছা, সবাইকে একটু রিকোয়েস্ট করব, এখন হচ্ছে গিয়ে ঠিক এখন সবাই চ্যাট বক্সে নিজের নাম আর আইডিটা লিখে ফেলেন। নেক্সট 5 মিনিটস এর মধ্যে যাদের নাম আর আইডি চ্যাট বক্সে আসবে তারাই একমাত্র অ্যাটেন্ডেন্স পাবেন আজকের ক্লাসের। তো চ্যাট বক্সে নিজের নাম আর আইডিটা লেখেন। এবার আসি যে বাজেটে আসলে যে এই যে ইনফ্লো যেটাকে বলছিলাম বা রিসিট যেটাকে আমি বলছিলাম, এবং আউটফ্লো যেটাকে বলছিলাম, যেটাকে আউটলে হিসেবে বলছে, এই সেক্টর গুলো আসলে কি, বাজেটে আসলে কোন কোন সেক্টর থেকে আমার ইনফ্লো, দ্যাট মিনস আমি আসলে ওভারঅল ইনকামটা আমার গভর্নমেন্টে আসে সেটা আমরা ফাইন্ড আউট করি, এবং আউট মানে কোন কোন সেক্টরে আসলে আমি সেটাকে আবার স্পেন্ড করি, সেটাও হচ্ছে আমি আউটলে বলছি। এটা আমরা আসলে কোথা থেকে পাই সেটা হচ্ছে কি এখন আমরা দেখব। সো আমি যদি ইনকাম সেক্টর গুলোকে বলি, যেটাকে আমরা বাংলাদেশের বেসিস আমরা এটাকে বলতে থাকি রেভিনিউ, ইউএসএ তে এটা রিসিভ বলেছে। সো
from which sector we are going to get the incomes, এটা আসলে যদি আমরা দেখি গভর্নমেন্টের যে আর্নিং যেটা সেটা কোথা থেকে আসে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা ফার্স্ট যে থিংটা দেখতে রিসিটের এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4টা সেক্টর থাকে। The first in personal income tax, the second one is social security taxes, then corporate income taxes, and lastly the indirect taxes and other receipts. So the first thing, which is personal income taxes, which means আমাদের যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আর অ্যাজ এ সিটিজেন আমাদের উপরে যে ট্যাক্সটা অ্যাপ্লাই করা হয়, আমরা যে সিটিজেন আমাদের উপরে যে ট্যাক্সটা অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে গিয়ে পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমাদের অর্থাৎ আমি যে অ্যাজ এ পার্সন আমার উপরে যে ট্যাক্সটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইনকাম ট্যাক্স আমি বলবো। আচ্ছা, সবার কিন্তু অ্যাটেন্ডেন্স এখানে আমি পাইনি। সাইফ কি ঘুমায় গেছে? সাইফের অ্যাটেন্ডেন্স দেয়নি কেন? ম্যাম দিয়েছি তো। সাইফের নেমটা এখনো আসে নাই চ্যাট বক্সে। আচ্ছা, সাইফটা ম্যাম দিয়ে 5 নাম্বারে দিয়েছি। পেয়েছি। আচ্ছা, সো এই যে আমি গভর্নমেন্টের মানে আর্নিং এর এক ওয়ান অফ দ্য ওয়ে ইজ পার্সোনাল ইনকাম ট্যাক্সেস, অর্থাৎ আমি যে আর্নটা করছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি যে আর্ন করছি, গভর্নমেন্ট আমাকে বলে দিবে যে ইউ হ্যাভ টু পে দিস পোর্শন অফ ইউর ইনকাম অ্যাজ এ ইনকাম ট্যাক্স। সো দোজ ট্যাক্সেস হুইচ পেইড বাই দ্য ইন্ডিভিজুয়াল, দ্যাটস আর ওয়ান অফ দ্য সোর্সেস ফর government revenue, which called personal income taxes. The second one is social security taxes. It's actually not applicable for Bangladesh because আমাদের দেশে এই জিনিসটা নাই। সোশ্যাল সিকিউরিটি বলে আমাদের দেশে কোনো বিষয় নাই। ইউএসএ তে এটা আছে, বা ইউরোপিয়ান নেশন গুলোতেও আপনি যদি যান, সরি ইউরোপিয়ান ইউনিয়ন গুলোতে আপনি যদি যান, সেই ধরনের কান্ট্রি গুলোতে আপনি এটা পাবেন। বাট বাংলাদেশ বা সাউথ এশিয়াতে হচ্ছে গিয়ে, বা মোস্ট অফ দ্য এশিয়ান কান্ট্রি বা আফ্রিকাতে আমরা আসলে সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু পাবো না। তো তারপর যদি ইউএস এর ইকোনমিক এক্সাম্পল হিসেবে আমরা বইতে পড়ছি, তো আমরা চলে যাই যে হোয়াট ইজ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস। তো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস অ্যাকচুয়ালি লাইক আওয়ার পেমেন্ট ফর দ্য সোশ্যাল সিকিউরিটিজ অর দ্য ইন সো সোশ্যাল সিকিউরিটি মিনস আমি ওখানে মানে আমি যদি ইউএস এর সিস্টেমটা দেখি বা ইউরোপের কান্ট্রি গুলো সিস্টেম গুলো দেখি, ওখানে সোশ্যাল সিকিউরিটির আন্ডারে আপনি আপনার মেডিকেশন, দেন আপনার হেলথ কেয়ার সার্ভিস, আপনি এডুকেশন সার্ভিস, ইন ইভেন ইন সাম কেসেস আপনি হচ্ছে গিয়ে ফুড ক্লথ এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকেই পাবেন। সো এইটার জন্য আপনাকে পলিসিগুলো মানে ওই পলিসিগুলো একসেপ্ট করতে হবে। তো এই কারণে আপনাকে কিছু পোর্শন পেমেন্ট করতে হয়। এই পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার ইনকাম থাকলে পেমেন্ট আপনি করবেন, না থাকলে নাই। তো যখন ইনকাম থাকে সোশ্যাল সিকিউরিটি পারপাসে আপনার পেমেন্ট আপনি করে ফেলবেন, এবং সেই ওয়েজ আপনি ফ্রি হেলথ কেয়ার পাবেন, এডুকেশন পাবেন, ফুড পাবেন, হোম হোম সার্ভিস, এই যে হোমটা পাওয়া যায়। দেন এই বেনিফিটস গুলো আপনি পেতে থাকবেন। এখন যদি বলেন যে মানে আমার ইনকাম না থাকে, তখন কি হবে? তখন ওই যে ওরা যেটা পায় আনএমপ্লয়মেন্ট, যে আনএমপ্লয়মেন্ট একটা সিকিউরিটি পায়, যে আনএমপ্লয়মেন্ট হলে তাদের জন্য একটা একটা নির্দিষ্ট পেমেন্ট, মানে গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা তারা পেয়ে থাকে। বা যদি সে ইনকাম কোনো সোর্স নাও পায়, তারপর গভর্নমেন্টের কাছ থেকে তারা কিন্তু একটা হোম পায়। দেন হচ্ছে, এটা আমি ইউএস এর কথা বলছি। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি মেডিকেল পলিসির আন্ডারে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার ইনকাম থাকুক বা না, আপনি তো যখন ইনকাম থাকে তখন তো পে করছেনই। ইনকাম না থাকলেও আপনি হচ্ছেন গিয়ে ফ্রি মেডিকেল সার্ভিস আপনি কিন্তু পাবেন। ঠিক একইভাবে আপনার সন্তানরা কিন্তু, যদি আপনি এডুকেশন স্কিমের আন্ডারে থাকেন, আপনার সন্তানরা কিন্তু এডুকেশনটা, ফ্রি এডুকেশন যেটাকে বলা যায়, সেটা কিন্তু পেতে থাকবে। তো বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমি যেটা পেমেন্ট করছি, আমি এই সার্ভিস গুলো পাওয়ার জন্য অ্যাকচুয়ালি পেমেন্ট করছি, এবং সেই ওয়েজ হচ্ছে আমি সার্ভিস পাবো। এখন এখন আমার ইনকাম থাকুক বা না থাকুক, আমি কিন্তু সার্ভিসটা কন্টিনিউয়াসলি পেতে থাকবো। এটাই সোশ্যাল সিকিউরিটি বলছে। Okay, the third income source is corporate income taxes. These taxes actually paid by the firms and companies or any kind of production house. So
in production process or from the supplier side, the taxes paid by the taxes paid by them, or the taxes paid by them to the government, that's actually called the corporate income taxes. সো এটাকে আমি যেটা বলছি যে যে কোনো ফার্ম এবং যে কোনো আমি সাপ্লাইটা যখন মেনটেন করতে হবে তখন এই ফার্মদের মাধ্যমে যেই ইনকাম ট্যাক্সটা পে করা হচ্ছে সেটাই হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স হিসেবে আমি নিয়ে আসছি। আচ্ছা, আর the last one যেটাকে আমি বলছিলাম যে which is less important, that is the indirect taxes. লেস ইম্পর্টেন্ট ট্যাক্স হিসেবে আমি এটাকে বলছি বিকজ এটা আসলে আমরা অনেক সময় ফিল করি না যে এই ট্যাক্সটা আমরা আসলে ক্যারি করে যাচ্ছি এবং এটার পোর্শনটা আসলে খুব কম থাকে, এই কারণে আমরা এটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাই বা প্রোডাকশনে যেতে চাই, সেই ক্ষেত্রে খুব স্পেসিফিক প্রোডাক্ট, এটা কিন্তু সব প্রোডাক্টেও আসে না, খুব স্পেসিফিক প্রোডাক্টের জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে ট্যাক্স এন্ড ভ্যাট দিতে হয়। যেমন আমি যদি দেশের বাইরে থেকে আসি কোনো প্রোডাক্ট নিয়ে আসি, সেটার জন্য আমাকে ভ্যাট দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা বলছি, যে আমি এই প্রোডাক্টটা দেশের বাইরে থেকে নিয়ে আসলাম, বাংলাদেশে তৈরি হয়নি, সো এটার জন্য অতিরিক্ত আমাকে গভর্নমেন্ট কিছু পেমেন্ট করতে হলো এটা ব্যবহার করার জন্য। যেমন আমরা রিকন্ডিশন কার গুলো যখন নিয়ে আসি, অর্থাৎ বাইরে ইউজ করা কার, ইউজড কার যেটা আমাদের দেশে এনে আমরা ইউজ করছি, সেটার জন্য কিন্তু গভর্নমেন্টকে সেটার যে দাম হয় সেটার প্রায় এটা রিকন্ডিশন কারেরটা আমি জানি না, তবে নতুন কারের ক্ষেত্রে জানি যে আমি যদি বাংলাদেশের বাইরে থেকে গাড়ি কিনে আনতে চাই, তাহলে ওটার অরিজিনাল যে দাম সেটা 300% আপনাকে ট্যাক্স দিতে হয়, অর্থাৎ অলমোস্ট 3 গুণ ট্যাক্স দিতে হয়। সো ওটার দাম যদি 100 টাকা হয়, সেই গাড়ির 3 গুণ ট্যাক্স মানে 300 টাকা আপনি ট্যাক্সই দিবেন। সো ওভারঅল গাড়িটার দাম পড়বে হচ্ছে 100 টাকা প্লাস 300 টাকা মানে 400 টাকা এরকম। তারপরে তো যিনি ইম্পোর্টার সে চিন্তা করবে যে এটা তো বেনিফিট, মানে এটা তো লাভ নিতে হবে, সো লাভটা নিয়ে এটার দাম ধরানো হয়ে যায় 700 টাকা। এইভাবে কিন্তু গাড়ির দাম বাংলাদেশে বেড়ে যায়। সো এটাই বলছিলাম যে আমি দেশের বাইরে থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসি, সেখানে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হতে পারে। স্পেসিফিক কিছু প্রোডাক্ট, স্পেশালি একটা লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে গভর্নমেন্ট সাধারণত ট্যাক্স অ্যাপ্লাই করে, সো সেটার জন্য কিন্তু আমাদের ভ্যাট দিতে হয়। তো এরকম ইনডাইরেক্ট ট্যাক্স আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যারি করি। যেমন অনেকেই হয়তো জানেন না, এগ্রিকালচার প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের দেশে ট্যাক্স নাই। সো সাপোজ আপনি মানে সরি মাই মিস্টেক, ভ্যাট নাই। তো আপনি যদি কোনো সুপার স্টোরে যে এগ্রি প্রোডাক্ট বলতে আমি বুঝাচ্ছি চাল ডাল ভেজিটেবলস, এগুলোর উপরে যদি আপনাকে ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু ভ্যাট দিতে হয়, তাহলে কিন্তু আপনি ওদেরকে ধরতে পারেন, কারণ এগুলোর উপরে অ্যাজ ফার আই নো লাস্ট বাজেটে কিন্তু এরকম আছে এগুলোর উপর কোনো ট্যাক্স নেই। কিন্তু প্রসেস আইটেম, ইয়েস, চালটাকে যদি প্রসেস করা হয়, যে চালটা এখন ওই যে চালই পোলায়ের চালই, এখন সেটাকে চাষি চিড়িংগুড়া চাল এরকম নাম দিয়ে প্যাকেট করে দিলে তাহলে কিন্তু আবার এটা হবে না। কিন্তু যদি আপনি খোলা চাল কিনেন তাহলে কিন্তু সেখানে কোনো ভ্যাট আসবে না। আবার ধরেন সাপোজ ভেজিটেবলটাকে কেটে আপনাকে প্রসেস করে দিল, তাহলে সেখানে ভ্যাট দিতে হবে। কিন্তু আপনি যদি একদম র ভেজিটেবল কিনেন সেখানে কিন্তু কোনো ভ্যাট নেই। তো এই যে এইভাবে এইসব প্রসেস থেকে কিন্তু গভর্নমেন্টের একটা আর্নিং সোর্স থাকে। So those are the receipt or the inflow or the in Bangladesh it's called revenue process for a government, অর্থাৎ এখান থেকে গভর্নমেন্টের ইনকাম সোর্স থাকে। এই বাজেটটা যে মেক করলো, এই বাজেটটা মানে এই ইনকাম ফ্লোটাকে চালানোর জন্য যে প্রসেসটা থাকে ওভারঅল এটা কিন্তু এখান থেকে আসলো। এবার চলে যে আউটলেটটা কি, মানে অর্থাৎ এই যে ইনকামটা আমরা পেলাম, এই ইনকামটা আসলে আমরা কোন কোন সেক্টরে স্পেন্ড করব। সো আউটলেটে আমরা যদি দেখতে পাই, প্রথমটাই আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার পেমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ ট্রান্সফার পেমেন্ট? ট্রান্সফার পেমেন্টকে যদি আমি শর্টকাটে বলি, বা একদম ওই যে বললাম যে সোজা ভাবে যদি বুঝতে চাই, তাহলে দেখা যায় যে আমরা সোসাইটিতে যদি তাকাই আমরা দেখতে পাই যে কিছু মানুষের কাছে অতিরিক্ত অর্থ আছে, আর কিছু মানুষের কাছে কিছু নাই। সো এই যে অতিরিক্ত অর্থ, সেই অতিরিক্ত অর্থটাকে হাই ইনকাম পিপলের কাছ থেকে লেস ইনকাম পিপলদের কাছে ট্রান্সফার করাটাকে এই প্রসেসটাকে আমরা বলে থাকি ট্রান্সফার পেমেন্ট। সো গভর্নমেন্ট কিভাবে করে সেটা নিয়ে আমরা আপাতত চিন্তা ভাবনা না করে আপাতত আসি মেইন ওয়ান অফ দ্য সেক্টর যেটাতে আমরা আসলে টাকাটা স্পেন্ড করে গভর্নমেন্ট তার বাজেটে, সেটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট প্রসেসে। সেকেন্ড হচ্ছে এক্সপেন্ডিচার অফ এ গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি রান করতে হলে গভর্নমেন্টের নিজেরও কিছু খরচ থাকে,
সেটাকে আসলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমি নিয়ে আসছি। গভর্নমেন্ট নিজেই দেখা যায় যে বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন পারপাসে খরচ করতে থাকে, সো সেটা কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে চলে আসবে। অ্যান্ড দ্য ডেট ইন্টারেস্টে আমরা আসলে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট আগে যে লোন গুলো নিয়েছে সেই লোন ক্যারি করার জন্য তাকে তো অবভিয়াসলি ইন্টারেস্ট পে করতে হয়, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর সেক্টর ফর গভর্নমেন্ট আউটলে। সো তাহলে আমি যদি if we look at the highlights of US's budget, that means fiscal budget 2011, we find out the income flow or the receipt is $28 billion there, sorry, $1 trillion there. বাট আমি যখন সেটাতে হচ্ছে গিয়ে আমি আউটলেতে চলে যাচ্ছি, সেটার আমি দেখতে পাচ্ছি আউটলেটা অর্থাৎ স্পেন্ডিং যে সোর্সেস গুলো আছে সেখানে যখন আমরা চলে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে $41 billion, 41,000, সরি মাই মিস্টেক, আমি একটু ভুল বলছি না, $41,000 billion। সো আমি দেখলাম আমার ইনকাম হচ্ছে গিয়ে $28 বিলিয়ন, 28,000 বিলিয়ন ডলার, আর আমার স্পেন্ডিং হচ্ছে গিয়ে $41,000 বিলিয়ন। তাহলে কি কেমন একটা বিষয় হয়ে গেল যে আমার ইনকামের থেকে আমার স্পেন্ড বেশি। তাহলে কি একটা কেমন একটা প্রসেস মনে হচ্ছে না? ইয়েস। এবার আসি, আমরা যখন বাজেটের ক্ষেত্রে যাব, একটা বাজেট আমরা দেখতে পাবো যে ইট অ্যাকচুয়ালি টু টাইপস, এই দুই ধরনের বাজেটই আসলে হয়। থার্ড ওয়ানটা আমরা আসলে কখনো পাবো না, তো এই জন্যই বলছে যে ইজ এ বাজেট ব্যালেন্স অর সারপ্লাস অর ডেফিসিট বাজেট। সো নর্মালি কান্ট্রি গুলোতে আমরা দেখতে পাই ডেফিসিট বা সারপ্লাস বাজেটেই থাকে। সো বাজেটটা যখন আমরা দেখব তখন আমরা দেখব যে এটা রিসিপ্ট থেকে আমরা আউটলেটাকে মাইনাস করব। If the receipt is higher than the outlay, then that budget is called surplus budget. And if the outlay is higher than the receipt, then that budget is called deficit budget. অর্থাৎ আমি সেখানে আমার শর্টেজ আছে, অর্থাৎ ইনকাম কম আছে, সো ইনকামটাকে আমার অ্যাডজাস্ট করার জন্য কোনো না কোনো সোর্স থেকে ইনকামটাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে হবে। যেমন ইউএস এর ইকোনমিতে আমরা দেখলাম 2011 সালে ওনাদের যে বাজেটটা দিয়েছে সেখানে তাদের ইনকামের থেকে এক্সপেন্ডিচারটা বেশি, দ্যাট মিনস ওরা কিন্তু একটা ডেফিসিট বাজেট ক্যারি করছে। এখন বলেন যে ম্যাডাম ডেফিসিটের পরিমাণটা তো আসলে অনেক বেশি, অনেক বেশি মানে ওভারঅল বেশ মানে 12,000 বিলিয়ন ডলারের মতো একটা ডেফিসিট। তো এই ডেফিসিটটাকে তারা আসলে অ্যাডজাস্ট করবে কি করে? সো অ্যাকচুয়ালি ওরা যেটা করে বা আমাদের দেশেও আমরা ম্যাক্সিমাম কেসে ডেফিসিট বাজেট দেখতে পাই। সো আমরা ওভারঅল যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে আমরা কিন্তু লোন করি। যেমন এই বছর যখন গভর্নমেন্টের বাজেটটা দিচ্ছিল, আমাদের গভর্নমেন্টের বাজেটটা এবার বেশ বড় ছিল। তো যখন আমরা বাজেটটা আমরা দেখছিলাম তখন কিন্তু এটা নিয়ে প্রচুর কথা হয়েছিল যে এত বিশাল একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট আসলে বড় করবে, which is not good for an healthy economy, এবং এটা বড় করবে হচ্ছে ইন্টারনাল সোর্স থেকে, অর্থাৎ বাংলাদেশে যে ফাইন্যান্সিয়াল যে সেক্টর গুলো আছে বা ইনস্টিটিউট গুলো আছে বা বিভিন্ন ওয়েতে কিন্তু গভর্নমেন্ট এটা কালেক্ট করে, যেটা আমাদের পরবর্তীতে ইকোনমিতে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, এরকম এগুলা নিয়ে প্রচুর কথা হয়েছে। তো আমি সেটা নিয়ে জাস্ট বললাম যে এগুলা নিয়ে কথা টথা হয়েছিল। তো এইগুলা সেক্টর থেকে সাধারণত বিভিন্ন সেক্টর থেকে গভর্নমেন্ট বড় করে, এইভাবে হচ্ছে গিয়ে বাজেটটা চলে। আর যদি বলেন যে ম্যাডাম সারপ্লাস বাজেট থাকে, সেক্ষেত্রে কি হ্যাঁ অতিরিক্ত অর্থ তো গভর্নমেন্টের হাতে থাকে, তখন এই গভর্নমেন্ট এই টাকাটা বা আমি হতেই পারে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ইনভেস্ট করে বা এই যে অন্য কান্ট্রিকে আপনার লেন্ড দেয়, এরকম হচ্ছে গিয়ে বিষয়টা হয়। সো আমি যদি ইউএস এর ইকোনমির দিকে নোটিস করি তাহলে হচ্ছে গিয়ে আমার এই যে আমি যে ব্ল্যাক যে লাইনটা দেখতে পাচ্ছি, দ্যাট শোজ দ্য আউটলে of budget, and this light white line, this shows the budget receipt. So আমি এই দুটার মধ্যে ডিফারেন্সটা থেকেই তো আমরা আসলে দেখতে পাবো যে সারপ্লাস বাজেট না শর্টেজ বাজেটে আছে। সো 1980s থেকে 2010 পর্যন্ত দেখিয়েছে, অ্যাকচুয়ালি 2011, কাজ এই বুকটার লাস্ট এডিশন 2011 এ আসছে। সো এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ ইউএস এর ইকোনমি, যে দ্য ডিফারেন্স বিটুইন আউটলে এন্ড রিসিভ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউএস এর ইকোনমি আসলে ডেফিসিট বাজেটেই ছিল। জাস্ট
বুশ যখন ক্ষমতায় ছিল তখন হচ্ছে কি কিছুদিনের জন্য 4-5 বছরের জন্য 2000 থেকে 2004 পর্যন্ত আসলে ইউএস এর ইকোনমিতে বাজেটটা সারপ্লাসে ছিল, অর্থাৎ সেখানে আসলে ইনকামটা আমার আউটফ্লো থেকে বেশি ছিল, এরকম একটা সিচুয়েশনে ছিল। দেন কিন্তু আবারও আমার ডেফিসিট বাজেটে চলে গেছে এবং ডেফিসিটের পরিমাণটা বেশ হাই, ঠিক আছে? এবং আমরা কিন্তু সেটাই এখান থেকে দেখতে পাচ্ছি। সো ওভারঅল এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম, ডেফিসিট বাজেটটা তো বেসিক্যালি সব সময় থাকে না। যদি আমাদের ইকোনমির দিকে খেয়াল করি তাহলে এটা কি কখনো, মানে এটা আরেকটা বাজেট আছে যে সেখানে কি যাওয়ার সম্ভাবনা আছে? সারপ্লাস বাজেট। সারপ্লাস, এক্স্যাক্টলি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো কোশ্চেন। দেখবেন যে ডেভেলপিং কান্ট্রি গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে আমরা সবসময় ডেফিসিট বাজেটে যাই, আমরা কখনোই সারপ্লাস বাজেটে যাই না। এটা আসলে কিছু পলিসিগত কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে গিয়ে যে আমরা বিভিন্ন কান্ট্রির কাছ থেকে যে ট্যাক্স ফ্রি এন্ট্রি যেটাকে বলে শুল্ক মুক্ত সুবিধা, হ্যাঁ, সেই পাওয়ার একটা বিষয়টা থাকেই হচ্ছে কি, যদি আমি দেখাতে পারি যে আমার কান্ট্রি খুব নিডি, আমার বিভিন্ন সোর্স থেকে ইনকাম দরকার, আমি ইকোনমিটাকে রান করতে পারছি না, এই ধরনের সিচুয়েশন গুলো যদি আসে তখন হচ্ছে কি আমাকে দেখা দেয় যে আমার ইকোনমির অবস্থাটা ভালো নাই। তো এটা এটা এবং বিভিন্ন সোর্সে যেমন ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইএমএফ বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, এখান থেকে যখন আমার লোন দরকার হবে, ওভারঅল আমার ইকোনমি চালাতে গেলে লোন নিতেই হতো, আমি পজিটিভ ওয়েতে বলছি, নেগেটিভ ওয়েতে বলছি না। এগুলো যখন নিতে হয় তখন যদি আমি দেখালাম আমার বাজেট সারপ্লাস কিন্তু আমি এখন লোন চাচ্ছি, তখন কিন্তু এসব পাওয়ার পসিবিলিটি কমে যায়। তারপরে যে ট্রান্সফার পেমেন্টের আন্ডারে কিন্তু আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে অনেক যেটাকে বলা যায় ফরেন এইড, যেটাকে যে সেটা কিন্তু আমরা অনেকটাই পাই, বা এফডিআই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলছে, সেগুলো কিন্তু প্রচুর আসে। তো যদি আমি হচ্ছে গিয়ে দেখাই যে আমার একটা সারপ্লাস বাজেটের কান্ট্রি, যে বাংলাদেশই দেখলো যে বাংলাদেশ সারপ্লাস বাজেটে আছে, সো বাংলাদেশের ইনকাম যা সেটা দিয়ে বাংলাদেশ চলতে পারছে, উল্টা উদ্ধৃত ইনকাম বেঁচে যাচ্ছে, তাহলে কি আমাকে আর কেউ আসলে আমার দেশে ইনভেস্টমেন্ট করবে বা আমাকে কি আসলে সহজে লোন দিবে? সো এই কারণে ডেভেলপিং কান্ট্রি গুলোর এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, সবসময় আসলে চেষ্টা করে না, সবসময় আসলে ডেফিসিট বাজেটই দেখায়। তবে ডেফিসিটের পরিমাণটা বেড়ে গেলে যত বাড়বে ওটা কিন্তু ইকোনমির জন্য খারাপ। মানে যে আমি এবার বলছিলাম যে বাংলাদেশে কিন্তু ডেফিসিট বাজেটে আছে এবং ডেফিসিটের পরিমাণটা অনেক বেশি বেড়েছে। ডেফিসিটের পরিমাণ যত বাড়া মানে হচ্ছে বুঝতে হবে ওই লোনটা, ওই অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্ট অবভিয়াসলি লোন করবে, কজ ওই সেক্টর গুলোতে তো স্পেন্ডিং আমার থাকবে, আমাকে তো ফাইন্যান্স করতে হবে। এবং লোনটা করা মানে যে লোন বার্ডেনটা কিন্তু গভর্নমেন্টের উপরে আসবে না, লোন বার্ডেনটা আসলে আমরা সিটিজেন আমাদের উপরেই আসবে, কোনো না কোনো ভাবে গভর্নমেন্ট আমাদের উপরেই ফেলে দিবে। সো আমাদের কিন্তু এই বার্ডেনটা দিন দিন বাড়ছে, পার ক্যাপিটা যে লোন বার্ডেন যেটা সেটা কিন্তু আমাদের উপর বাড়ছে। তো ডেফিসিট বাজেটটা ওভারঅল কিন্তু খুব ভালো না, আবার সারপ্লাস বাজেটও ভালো না, মানে দুইটারই নেগেটিভ সাইড পজিটিভ সাইড আছে, কিন্তু একটা লং টার্মের জন্য যদি আমি ডেফিসিট বাজেটে থাকি এবং এই অ্যামাউন্টটা বাড়তে থাকে, সেটাও যেমন একটা ইকোনমির জন্য ভালো না, হেলদি ইকোনমি আমি সেটাকে বলতে পারবো না। আবার একইভাবে লং টার্মে যদি 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 সারপ্লাস বাজেট থাকে, সেটাও একটা ইকোনমির জন্য ভালো, সেটার মধ্যে ব্যালেন্স করে চলতে হয়। সো এখানে আবার হচ্ছে ইউএস এর ইকোনমি দিয়ে একটু এক্সাম্পল দিয়েছি, ফিগার গুলো একটু দেখে নিবেন তাহলে আরো ক্লিয়ার আইডিয়া হবে। দেখিয়েছে যে কিভাবে আসলে ইনকাম সোর্সেস রিলেটেড রিসিপ্ট গুলো আসে, যেমন এটার পার্সেন্টেজ অফ জিডিপি দিয়ে দেখিয়েছে, যে ওভারঅল বাজেট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি 20% অফ দ্য ইনকাম আসছে পার্সোনাল ইনকাম ট্যাক্সেস থেকে, 10% আছে কর্পোরেট ইনকাম ট্যাক্সেস থেকে, লেস দ্যান 10% আসছে হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটিজ থেকে, আর একদম নেগোশিয়েবল একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস থেকে ইউএস এর ইকোনমির ক্ষেত্রে। একইভাবে যদি ইনকাম আউটলে গুলো দেখাতে চাই, আউটলে গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার পেমেন্ট, বা আরো যদি আমি বলতে চাই যে আসলে ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমি যে পেমেন্টটা করছি দ্যাটস অ্যাকচুয়ালি আন্ডার দ্য ট্রান্সফার পেমেন্ট, সেটাই ম্যাক্সিমাম ওয়েট দ্যাট। দেন আছে হচ্ছে ডেট ইন্টারেস্ট, অর্থাৎ ওই যে ইন্টারেস্টটা যেটা গভর্নমেন্টে ক্যারি করতে হচ্ছে সেটা। দেন আছে হচ্ছে এক্সপেন্ডিচার অন দ্য গুডস এন্ড সার্ভিসেস, গভর্নমেন্ট রান করার জন্য যে এক্সপেন্ডিচার গুলো আছে সেটা।
তো এগুলো কিন্তু আবার একই কথা বলবো যে এগুলো কিন্তু ফিগারের পাশে এক্সপ্লেন করা আছে যে কিভাবে গভর্নমেন্ট এসে স্পেন্ড করছে। আমি একটু সাজেস্ট করবো যে এগুলাতে গো থ্রু করতে, বিকজ ওভারঅল তার একটা বাজেট নিয়ে আইডিয়া আমাদের অ্যাজ এন স্টুডেন্ট, আমি বিবিএ গ্রাজুয়েট হলেও আমার কিন্তু বাজেটটা বোঝাটা ইম্পর্টেন্ট, বাজেটের বিভিন্ন পোর্শন এগুলো নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটাই বলছিলাম যে আমি যদি কয়েকটা কান্ট্রির সাথে কম্পেয়ার করে দেখি, এখানে কয়েকটা কান্ট্রি দেখিয়েছে যে কোন কান্ট্রি আসলে কি বাজেট ব্যালেন্স বাজেটে যায় না সারপ্লাস বাজেটে যায় না ডেফিসিট। তো এখানে আসলে সবগুলো ডেফিসিট বাজেটই দেখতে পাচ্ছি। সো ইন দ্য পার্সেন্টেজ অফ দেয়ার জিডিপি আমি দেখতে পাচ্ছি সাপোজ ইউনাইটেড কিংডম, ইউকে, তাদের বাজেটের যদি পার্সেন্টেজ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি -12, মানে বাজেটের প্রায় 12% হচ্ছে কি সে ডেফিসিটে আছে। ইউনাইটেড স্টেটে যদি চলে যায় এটা 10% ডেফিসিটে আছে। জাপান অলমোস্ট 9% ডেফিসিটে আছে। ফ্রান্স দেখতে পাচ্ছি 8% ডেফিসিটে আছে। আচ্ছা, তারপরে নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ যে এশিয়া, মানে এশিয়ার যদি আমি অন্যান্য কান্ট্রির কথা যারা নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে খুব বেশি যাচ্ছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে তারা কেউই সারপ্লাস বাজেটে নেই, সবাই কিন্তু ডেফিসিট বাজেটে আছে। তো এখানে একটা 2011 এর বেসিসে একটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা হচ্ছে কি এটা বাজেটের একটা ওভারঅল সিনারিও দেখেছি, এবং সারপ্লাস বাজেটের সংখ্যা আমরা সেখানে দেখতে পাচ্ছি খুবই কম। উল্টা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু ডেফিসিট বাজেটে চলছে। ডেফিসিট বাজেটে চলা মানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওভারঅল এই যতটুকু ডেফিসিট আছে সেটাকে আমি মেক আপ করার জন্য কিন্তু আমি কিন্তু অন্যান্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর উপরে বা আমার ইকোনমির উপরে কিন্তু হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট থাকবো। এবার আসি ইউএস এর ক্ষেত্রে, ইউএসএ আসলে কিভাবে তার বাজেট ডেফিসিটটাকে মানে মেনটেন করে সেটা দেখার জন্য আমি এখানে একটু, এটা জাস্ট একটা ওভারঅল একটা ফিগার দেওয়া আছে, তো সেখান থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে গভর্নমেন্ট মানে কোন কোন সেক্টর থেকে আসলে গভর্নমেন্ট আহ এই এই লোন গুলো নেয় এবং সেটা হচ্ছে গিয়ে কিভাবে লোনের পরিমাণটা কতটুকু এবং সেটা ইম্প্যাক্টটা কিভাবে হয়। মানে এই যে একটু আগে আমি যেটা সাইফকে বলার চেষ্টা করছেন যে নেট ডেপ্ট হেল্ড বাই দ্য পাবলিক, মানে পার পার্সনে যে লোন, পার পার্সনে যে লোন ক্যারি করতে হয়, লোন বার্ডেন যেটা আমাদের ক্যারি করতে হয়, এটার পার্সেন্টেজটা কেমন। সো এই রেড ডটেড লাইনটা আসলে দেখাচ্ছে যে আমাদের ইউএস এর ইকোনমিতে ওভারঅল যে বাজেট, ওভারঅল যে লোন যেটা সেটার পার্সেন্টেজটা কেমন ছিল, ঠিক আছে। এন্ড দিস গ্রিন লাইন, সরি গ্রিনই তো, হ্যাঁ, এই গ্রিন লাইনটা শো করছে যে পার পার্সন ডেট, অর্থাৎ নেট ডেট ক্যারিড বাই পার পার্সন, অর্থাৎ সাপোজ বাংলাদেশে 100 কোটি টাকার লোন নিল বাংলাদেশ সরকার, এটার মানে হচ্ছে এই 100 কোটি টাকার লোন কি গভর্নমেন্ট পে করবে? অবভিয়াসলি না। এই লোনটা কোনো না কোনো কারণে ইন্টারনাল সোর্স থেকে হচ্ছে গভর্নমেন্ট ইনকামটা বের করে নিবে এবং দেন গভর্নমেন্ট এই লোনটা রিপে করবে। তার মানে কি ইন্টারনাল সোর্স মানে কি আমি আপনি আমাদের কাছ থেকে নিবে। তার মানে 100 কোটিকে আপনি তখন এই 18 কোটি মানুষ দিয়ে ভাগ করবেন। সো যদি ওভারঅল ভাগ করি পার পার্সনের ভাগে ধরেন প্রায় কত, 5 টাকা, কারণ 5 টাকা, আরো বেশি, 100 কোটি, 800 কোটি, হ্যাঁ, প্রায় 6.5 টাকার মতো লোন আমাদের পার পার্সনের ভাগে পড়ছে। তো এইভাবে আমাদের কিন্তু লোনটা ক্যারি করতে হয়। আমি 6.5 টাকা পে করবো, আপনি করবেন, এইভাবে পে করে গভর্নমেন্ট কিন্তু আসবে। তো এইটাই যে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে লোন যত গভর্নমেন্ট করবে ইট মিনস আমরা পার ক্যাপিটা লোন ক্যারিড বাই দ্য গভর্নমেন্ট, ক্যারিড বাই দ্য পাবলিক, এটা কিন্তু আসতে থাকবে। সো নেক্সট আসলে চলে যাব এই যে তাহলে আমরা ওভারঅল বাজেট সম্পর্কে আইডিয়া নিলাম বা ফিসকাল পলিসি নিয়ে আসলে কিন্তু আইডিয়া নিয়ে নিলাম যে গভর্নমেন্ট আসলে ইনকামটা কিভাবে কোত্থেকে করবে, ট্যাক্সটা কোথা কোন কোন সেক্টর থেকে কালেক্ট করবে অর্থাৎ অ্যাজ এ ইনকাম ফ্লো, দেন আসলে কোথায় স্পেন্ড করবে সেটা নিয়ে জানলাম। নাও দিস ফিসকাল পলিসি হ্যাজ সাপ্লাই সাইড এফেক্ট, অর্থাৎ একটা ওভারঅল ইকোনমির যে সাপ্লাই সাইডটা আছে, ইয়েস আপনি বলতে পারেন ম্যাডাম এগ্রিগেট সাপ্লাই, এই ক্ষেত্রে আমি এটা নাম দিতে পারি, হ্যাঁ সেটাও বলতে পারেন। এই সাপ্লাইয়ের উপরে আসলে এই ফিসকাল পলিসির একটা এফেক্ট থাকে। তো আজকে
শেষ করে দিই। আজকে নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে এই ওভারঅল সাপ্লাই সাইডের উপরে এফেক্টটা কি পড়ে আমার ফিসকাল পলিসি, আমি কিন্তু সেটা সম্পর্কে দেখব। এবং এফেক্ট পড়ার ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক পলিসি নিয়ে কথা বলছি, সেই কারণে আমি দেখবো যে তিনটা পলিসি, অর্থাৎ ফুল এমপ্লয়মেন্ট, হোয়াট আর দ্য এফেক্ট অন ফুল এমপ্লয়মেন্ট লেভেল ফর ফিসকাল পলিসি, দেন ইকোনমিক গ্রোথ অ্যান্ড দেন দ্য ইনফ্লেশন রেট। তিনটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। সো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং বাজেট এন্ড আদার্স ইনফরমেশন ফ্রম টুডেস ক্লাস, ইউ ক্যান আস্ক মি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে যান সবাই এখন একটু রেস্ট নেন, নিয়ে নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।